রাষ্ট্রপক্ষের আবেদনে পিছিয়ে গেল শিশু আসিয়া হত্যা মামলার আপিলের রায়। ৩১ আগস্ট নতুন তারিখ দিয়েছেন হাইকোর্ট। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বাড়ছে নানামুখী সংকট। নিজ দেশ মিয়ানমারে ফেরার দাবিতে উখিয়ায় চলছে সমাবেশ। রংপুরে ৪ খুনের ঘটনায় এসিড ব্যবহার হয়নি, দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের। মরদেহ বিকৃতির জন্য অতিরিক্ত গরমের কথা বলছে পুলিশ। পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি। মৃত্যুর ৪২ থেকে ৪৪ ঘন্টা পরে আমরা এই মৃতদেহগুলো কাছে গেছি এবং তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির আশেপাশে ওই সময়গুলোতে, এবং হিউমিডিটি ছিল প্রচুর। এই সময় খুব দ্রুত ডিকম্পোজের ঘটনা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ ঘোষিত হচ্ছে না মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায়। ৩১ আগস্ট রায় ঘোষণা করবেন হাইকোর্ট। রোববার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায় পেছানো হয়েছে। বিচারপতি বিশ্বদীপ চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। ২০২৫ সালের ১৭ মে মামলার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসান। রায়ে বাকি ৩ আসামিকে খালাস দেওয়া হয়। ২০২৫ সালের মার্চে মাগুরার নিজান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। এরপর আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পাঠানো হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানেই ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, রাষ্ট্রপক্ষ কোনো সময় আবেদন করলো কিনা এবং কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে? মারফি, মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজকে রায় ঘোষণা করার কথা ছিল হাইকোর্টে। মূলত সকালেই যখন এজলাস বসেছে তখন রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারেক, তিনি আবেদন করেছেন যে আগামী সোমবার যাতে এই রায়টি ঘোষণা করা হয়। তখন বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ তাদের এই আবেদনটি মঞ্জুর করেন এবং আগামী সোমবার অর্থাৎ ৩১ আগস্ট এই মামলার রায় ঘোষণা করবেন বলে দিন ধার্য করেছেন আদালত। মূলত আজকে এই মামলার যে আপিল এবং ডেথ রেফারেন্সের উপর রায় ঘোষণা করার কথা ছিল, সেখানে মূলত আমরা এর আগেও বলেছি যে ডেথ রেফারেন্সে মূলত দেখা হয় যে বিচারিক আদালত যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, অর্থাৎ এই মামলার যিনি প্রধান আসামি হিটু শেখকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটি সঠিক হয়েছিল কিনা সেই বিষয়টি একটি বিচার বিশ্লেষণ পূর্ণাঙ্গভাবে দেখা হয় সেই ডেথ রেফারেন্স শুনানিতে। পাশাপাশি তিনি আপিলও করেছিলেন তার রায়ের বিরুদ্ধে। তার আপিল শুনানিতে তার যিনি আইনজীবী ছিলেন তিনি উপস্থিত না থাকার কারণে তার পক্ষে একজন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল। তিনিও কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন। তাই যেহেতু রাষ্ট্রপক্ষ একটি আবেদন করেছে যে আগামী ৩১ আগস্ট এই মামলার রায় ঘোষণা হবে, তখন বিস্তারিত আসলে জানা যাবে যে এই মামলায় হিটু শেখকে মৃত্যুদণ্ড কি বহাল রাখে কিনা নাকি অন্য কোনো সাজা তার ভাগ্যে জোটে। তবে যেহেতু রাষ্ট্রপক্ষ আবেদন করেছে, সেখানে বলা হচ্ছে যে এই মামলাটিতে এর আগেও ২ দিন শুনানি করেছেন রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষের আইনজীবীরা সেখানে নানা যুক্তি তর্ক তারা তুলে ধরেছেন। সেখানে এই মামলার যিনি প্রধান আসামি হিটু শেখ, তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা সেখানে বিচার বিশ্লেষণ করেছেন। পাশাপাশি এই মামলায় ২৯ জন সাক্ষ্য দিয়েছেন, তাদের জবানবন্দিও এখানে তুলে ধরা হয়েছে। এই মামলায় যে অভিযোগপত্র আনা হয়েছে সেটিও বিচার বিশ্লেষণ করা হয়েছে, পড়ে শোনানো হয়েছে। এই কারণে মূলত বলা যায় যে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির যে রায়টি সেটি এই নথিপত্রের উপরে বিচার বিশ্লেষণ করেই মূলত রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সেটি আজকে হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে আগামী ৩১ আগস্ট সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রাব্বি, ধন্যবাদ আপনাকে। নিজ দেশ মিয়ানমারে ফেরার আশা ছাড়েনি রোহিঙ্গারা, তবে এদের অনেকে কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে জড়াচ্ছে অপরাধে। আর্থসামাজিক প্রেক্ষাপটে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি তৈরি হচ্ছে বহুমুখী সংকট। ১২ লক্ষেরও বেশি রোহিঙ্গার এই বিশাল বোঝা কতদিন বইতে হবে জানা নেই কারো।
বেশ কয়েক দফায় মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গার আশ্রয় এখন কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের এই 34টি ক্যাম্পে। এর মধ্যে সবচেয়ে বড় ঢল নামে 9 বছর আগের ঠিক এই দিনে 2017 সালের 25 আগস্টের পর আসা রোহিঙ্গার সংখ্যাই অন্তত 8 লাখ। কিছু স্থানান্তর হয়েছে নোয়াখালীর ভাসানচরে। রোহিঙ্গাদের দাবি এই 9 বছরের এক একটা দিন যেন তাদের কাছে এক একটা বছর। নিজ দেশ মিয়ানমারে বাপদাদার ভিটামাটিতে ফেরার অপেক্ষায় তারা। এই প্রবল আগ্রহের প্রকাশ ঘটাচ্ছে গানে সুরে। পরদেশে আশ্রিত থেকেও শৈশব কৈশোরের স্মৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ধরে রাখার চেষ্টায় রোহিঙ্গা শিল্পীরা। গান হচ্ছে এমন একটা জিনিস মানুষের আবেগকে চেঞ্জ করে। গান হচ্ছে এমন একটা জিনিস মানুষের ইমোশনকে, আবেগ ইমোশন এগুলাকে পরিবর্তন করে। গানের মাধ্যমে তুলি এনে আর গানের গিয়ে ফিল করি। তো এখন আর অনুভূতি বলতে আর কার মাঝে জিং করতাম আর এখন এটাই করি না পারি। আর দেখি জুলুম হাই জিন আর হস্তবিত্ত পাই ইন আর ফিল করিয়ে দেখাই পারি ওয়ালটরে। গেল 9 বছরে হয়েছে নানা কূটনৈতিক তৎপরতা, দ্বিপাক্ষিক বৈঠক, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সুফল। 2018 এবং 2019 সালে দুদফায় প্রত্যাবাসনের দিন ঠিক হলেও আলোর মুখ দেখেনি তা। রোহিঙ্গা নেতাদের অভিযোগ, প্রত্যাবাসন বাধাগ্রস্ত করছে মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আরকানোর সিচুয়েশন আনোর স্টেবল হইতে তো নদের দে তারা নদীব দিও তারা ইট ডাস মিন রিপার্টিশন তারা গরিবাল্লা টেকনিক্যালি ডিনাই করে প্রেশারত ফেলাই কন্ডিউসিভ এনভায়রনমেন্ট আরকান আমাদের ক্রিয়েট করি রিপার্টিশন গরন ইয়ান হি সলিউশন কনফ্লিক্ট জানরা দে আরকান আর্মি তারা লড়াই এনলি এখন ওয়ার জোন গিয়ে জায়গা মাঝে আর রোহিঙ্গা যাইবার কান খিনরওয়া মৌকানর পিসফুল সিচুয়েশন নয় দিওতাল্লাই। রোহিঙ্গারা বারবার যে কোনো মূল্যে নিজ দেশ মিয়ানমারে ফেরার কথা বললেও জুড়ে দিচ্ছেন সেদেশের নাগরিকত্ব ও ভিটেমাটি ফিরিয়ে দেয়া সহ নানা শর্ত। একটা রাষ্ট্রের পক্ষে আরেকটা নন স্টেট অ্যাক্টরের কাজটা এক ধরনের সংকট সৃষ্টি করেছে। এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক ধরনের ঝুঁকি তৈরি করবে। আপনারা জানেন অনেকজনকে হত্যা করা হয়েছে। আমাদের ভিতরে কিছু ক্রিমিনাল গ্রুপ আছে, তাদের মতো যদি কথাবার্তা যদি না চলে মানুষ তাহলে মেরে ফেলা হয়। আর শুধু রিপার্টিশন হতে জিনিস আনলে আশা আনলে আর বাংলাদেশত মাঝে বসবাস করি দৈন্য আশা নাই আর তো দিলত মাঝে অন্য বাফা চিন্তা নাই। রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান উখিয়া এবং টেকনাফ উপজেলার অর্ধেক এলাকা জুড়ে, যেখানে সবুজ বন উজাড় হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবেশ। স্থানীয়দের ভাষ্য, রোহিঙ্গারা এখন বিস্ফোরা, সুযোগ পেলেই পালাচ্ছে ক্যাম্প থেকে, জড়াচ্ছে নানা অপরাধে। হানাহানিতে 9 বছরে প্রাণ গেছে অন্তত শতাধিক, মামলা হয়েছে সহস্রাধিক। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। বাংলাদেশের রোহিঙ্গা ঢলের 9 বছর আজ। কক্সবাজারের উখিয়ার সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে রোহিঙ্গারা। সকালে উখিয়ার 4 এক্সটেনশন ক্যাম্পে সমাবেশের আয়োজন করে তারা। নানা উদ্যোগের পর এখনো আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন প্রক্রিয়া। এজন্য কর্মসূচি থেকে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানাচ্ছেন রোহিঙ্গারা। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান রোহিঙ্গারা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা ও নির্যাতন চালায়। সে সময়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। 9 বছর পার হলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে তাও অজানা নীতি নির্ধারকদের। আপাতত এই সংকট সমাধানে চীনের উপর আস্থা রাখতে চায় বাংলাদেশ। আশা ভূ রাজনীতির কৌশলগত কারণে ঢাকা, বেইজিং, মিয়ানমার ত্রিপক্ষীয় উদ্যোগে খুলতে পারে সমাধানের পথ। আর প্রায় 15 লাখ মানুষের এই সংকটকে আন্তর্জাতিক পরিসরে আলোচনায় রাখা বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন বিশ্লেষকরা। 25 আগস্ট 2017 সীমান্ত দিয়ে এক ধাক্কায় কয়েকদিনের মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রাণভয়ে পালিয়ে আসে লাখ দশেক রোহিঙ্গা। তারপর নানা উদ্যোগ। প্রথম দফা মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক অ্যারেঞ্জমেন্ট সই, তারপর IOM না জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR তা নিয়ে দ্বিধা। 2019 সালে এসে নিউ ইয়র্কে ঢাকা, বেইজিং, নেইপিদো ত্রিপক্ষীয় উদ্যোগেও কাজের কাজ হয়নি কিছুই। প্রথম দফায় 80,000 আর সম্প্রতি
3 লাখের মতো রোহিঙ্গাকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকৃতি ছাড়া এই ইস্যুতে তেমন কোনো প্রাপ্তি নেই বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের সময় জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রত্যাবাসন শুরুর আশাবাদের কথাও শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 4 বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরেও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে চীন। ভূরাজনীতির জটিল নানা সমীকরণে এই ইস্যুতে বেইজিংয়ের দিকেই তাকিয়ে ঢাকা। I'm very hopeful with the strategic partnership that we have with China, our strong friends, especially the relationship that has strengthened between our Honorable Prime Minister Tariq Rahman and President Xi Jinping. তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনার, এবং মায়ানমার গভর্নমেন্টের সাথে কাজ করে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। সব মিলিয়ে 15 লাখেরও বেশি মিয়ানমারের নাগরিকের দায়ভার এখন বাংলাদেশের কাঁধে। তাদের ভরণ পোষণে বৈশ্বিক সহায়তাও কমতে কমতে অর্ধেকে দাঁড়িয়েছে। এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়ায় খানিকটা আশার আলো দেখছে ঢাকা। What is a volatile world? Crisis after crisis আমরা দেখি the attention span of moving from crisis to crisis also unfortunately moves on very quick. I am very hopeful আমরা এই রোহিঙ্গা ক্রাইসিস আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো আমাদের 81st সেশনের প্রেসিডেন্সি অফ দি ইউএন জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে। রোহিঙ্গা সংকটের নানা প্রভাবে বাংলাদেশ বিপর্যস্ত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, প্রত্যাবাসন চেষ্টার পাশাপাশি রোহিঙ্গারা যেন জাতীয় আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। চীন যেহেতু মনে করে যে বাংলাদেশকে কেন্দ্র করে এবং বাংলাদেশ মিয়ানমার চীন মিলে একটা অর্থনৈতিক করিডোর বা এখানে বাণিজ্য এবং অন্যান্যভাবে উপকৃত হওয়ার অনেক সুযোগ আছে, সেজন্য আমরা মনে করছি যে চীন হয়তো এই শরণার্থী সমস্যাটার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এখানে প্রত্যাশাটা আমাদের অনেক বেশি। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের হত্যা ও জাতিগত নিধনের দায়ে চলমান বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করারও তাগিদ বিশ্লেষকদের। 2017 থেকে 2026 গেল 9 বছরে রোহিঙ্গা সংকটের সমাধানে নেয়া বিভিন্ন উদ্যোগ শেষ পর্যন্ত কেন সফল হলো না তা পর্যালোচনা করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন সেই সাথে আগামী দিনগুলোতে এই ইস্যুর সমাধান বাংলাদেশ কিভাবে করবে তারও পথ খোঁজা জরুরি। আর সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনার যে কূটনৈতিক প্রচেষ্টা তাও সরকারের অগ্রাধিকারে রাখার তাগিদ দিচ্ছেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। রংপুর নগরীতে তালাবদ্ধ নিজ বাড়িতে শিক্ষক পরিবারের 4 জন খুনের ঘটনায় অ্যাসিড কিংবা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি বলে দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের। পাওয়া যায়নি ধর্ষণের প্রাথমিক আলামতও। মরদেহ বিকৃতির জন্য অতিরিক্ত গরমের কথা বলছে পুলিশ। সবকিছুকেই সন্দেহে রেখে আলামতের ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থাগুলো। এদিকে বদ্ধ জায়গার পরিবর্তে ছাদে ইয়াবা সেবনের বিষয়েও ব্যতিক্রম বলে ব্যাখ্যা পুলিশের। এখনো পর্যন্ত তদন্তে 2 জনই কিলিং মিশনে অংশ নেয় বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে দেওয়ার দাবি করছে পুলিশ। ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবি, হত্যাকাণ্ডের সময় কোনো অ্যাসিড বা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি। প্রাথমিকভাবেও পাওয়া যায়নি ধর্ষণের কোনো আলামত। এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি, ওরকম কোনো চিহ্ন ঘটনা নেই। সিআইডি বলছে, প্রিয় মেয়ের পাশে তরল, আগামী চক্রবর্তীর মুখ কালচে হওয়া এবং গণপতি ও তার স্ত্রী প্রীতিলতার মরদেহ ছিল বিভৎস। এছাড়াও ঘরে ইয়াবা সেবন, সিগারেটের টুকরো, ফয়েল সহ আরও কিছু আলামত সংগ্রহ করে সিআইডি। জানানো হয়, ডিএনএ ও ফরেনসিক প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে আরও কেউ জড়িত ছিল কিনা।
তবে পুলিশের দাবি অতিরিক্ত গরমে বিকৃত হয়েছে মরদেহ। আমি কিন্তু আয়োগকে 4টা ইনস্ট্রাকশন দিয়ে আসছি, লিখিত ইনস্ট্রাকশন। একটা হলো মৃত্যুর সময়, মৃত্যুর কারণ, কোনো ধর্ষণের ঘটনা ছিল কিনা এবং কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল কিনা। একেবারে আমি কিন্তু তাকে লিখে দিয়ে আসছি যে এগুলি আপনি অবশ্যই ফরেন্সিক পোস্টমর্টমের যখন আপনি পাঠাবেন আপনার রিকোয়ারমেন্ট এগুলি থাকবে ডাক্তারের কাছে। মৃত্যুর 42 থেকে 44 ঘন্টা পরে আমরা এই মৃতদেহগুলো কাছে গেছি এবং তাপমাত্রা ছিল 40 ডিগ্রির আশেপাশে ওই সময়গুলোতে, এবং হিউমিডিটি ছিল প্রচুর। এই সময় খুব দ্রুত ডিকম্পোজের ঘটনা। পুলিশ কমিশনারের দাবি অনুযায়ী দেবু দাসের ঠিক এই বিল্ডিংয়ের দোতলার ছাদ থেকেই ঠিক এখান দিয়ে গণপতি চক্রবর্তীর ছাদের এই ওয়াল টপকিয়ে সিদ্ধার্থ এবং মুগ্ধ দাস ছাদে গিয়ে ইয়াবা খাচ্ছিলেন এবং সেটি টের পেয়ে গণপতি চক্রবর্তী যখন সেখানে আসেন, কথা কাটাকাটির এক পর্যায়ে গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, খোলা ছাদে যেখানে বাতাস বহমান সেখানে ইয়াবা খাওয়া যায় কিনা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিআইডি, পুলিশ ও আবহাওয়াবিদের সাথে কথা বলেছে যমুনা টেলিভিশন। ইয়াবা হচ্ছে আপনার সাধারণত মূলত যে বিভিন্ন স্পট থাকে যেখানে কয়েকজনে মিলেমিশে খাওয়া যায়, এই জায়গাগুলোতে খায়। আর সাধারণত বেশিরভাগ সময় ইয়াবাটা হচ্ছে বদ্ধ জায়গায় খায়, কারণ এটা বাতাসের সাথে যদি গন্ধ ছড়াই যায় তো এর ব্যতিক্রম তো থাকতেই পারে, ঘটতেই পারে। এখন 21 থেকে 22 তারিখ এই সময়টাতে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং কিছু সময়ের জন্য সূর্যের আলো দেখা গিয়েছে, তবে ম্যাক্সিমাম সময়টাতেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টিও ভাবিয়ে তুলছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমরা তো পাইছি ওইখান থেকে, মানে পোল থেকে সংযোগ বিচ্ছিন্ন, পোল থেকে স্পার্ক। এখন এই যে মুগ্ধ এবং সিদ্ধার্থের বক্তব্য এইটা, বিদ্যুতের লাইনের বিষয়টা হচ্ছে তারা আমাদেরকে বলেছে যে তারা এই বাড়িটাকে অন্ধকার করার জন্য চলে যাওয়ার সময় এটা বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। এখন এটা ওরা মিটারের ওখানে কেটেছে, কিন্তু মিটারের ওখানে কাটার ফলে উপরে শর্ট সার্কিট হতে পারে, এটা টেকনিক্যাল বিষয়। সংগৃহীত আলামত এখনো পাঠানো হয়নি ফরেনসিক ল্যাবে। আদালতের অনুমতির পর পাঠানোর কথা জানায় সিআইডি ও পুলিশ। প্রতিবেদনের পর দেয়া হবে চার্জশিট। এইখান থেকে আপনার আসামি 2 জনের ডিএনএ স্যাম্পল নিতে হবে। এই ডিএনএ স্যাম্পল, এটা কোর্টের অর্ডার নিয়ে ডিএনএ স্যাম্পল নিতে হবে ওসিসি থেকে। এই 2টা নিয়ে আমাদের আলামত নিয়ে এরপরে ফরেনসিকে যেতে হবে। মামলাটির তদন্তভার এরই মধ্যে মহানগর কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। পাবনার ফরিদপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর 11 জন রোগী যক্ষ্মায় আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, একই ক্লিনিকে অপারেশনের পর তাদের ক্ষতস্থানে দেখা দেয় জটিলতা। পরে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে যক্ষ্মা। প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি বেসরকারি ক্লিনিকটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। নাতিকে নিয়ে হেসে খেলে দিন কাটাবে এমন আশা ছিল, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে। পাবনার ফরিদপুর উপজেলা সদরের থানাপাড়া মহল্লার জরাজীর্ণ এ বাড়িতেই বাস রাব্বি আয়েশা দম্পতির। ছেলে বউ আয়েশা খাতুনকে সিজারিয়ান অপারেশনের জন্য ফরিদপুরের বেসরকারি আলমদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করে শ্বশুর মোহন। 31 মে পুত্র সন্তানের জন্ম দেন আয়েশা, কিন্তু কিছুদিন পরই বাধে বিপত্তি। নির্দিষ্ট সময়ের পরও শুকায় না তার সিজারিয়ান অপারেশনের ক্ষতস্থান। আমার ছেলে বউকে নিয়ে গেছিলাম আলমদিনাতে, নিয়ে যাই ওই সিজার করলাম। বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসার পরে থেকে ইনফেকশন হয়ে গেল। বেটার বউ ওই সিজার করে মনে করেন আমরা একেবারে চিকিৎসা করতে করতে শেষ। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর এক পর্যায়ে ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত হয়। তারপর শুরু হয় রোগের সাথে যুদ্ধ। শুধু আয়েশায় না, অভিযোগ আছে একই হাসপাতালে অস্ত্রোপচার করানো আরও 11 রোগীর ক্ষেত্রেও একই ধরনের জটিলতা দেখা দিয়েছে এবং পরবর্তীতে যক্ষ্মা শনাক্ত হয়েছে। আমি সিজার করতে গেলাম, সিজার করার পরে যে বাচ্চা নিয়ে হাসি খুশি থাকবো, সিজার পরে এলাকায় যে আর একটা রোগ ধরা পড়ছে। ডাক্তার ইনফেকশন হয়েছে, ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, পরে আবার গেছি, যাওয়ার পরে বলছে যে আপনার যক্ষ্মা হয়েছে, এটা ইনফেকশন না। সিজার করছে, অস্ত্রপাতি ধোয় নাই, কিছু করে নাই, ওই অস্ত্রপাতি দিয়ে আর ওই সিজার করছে, ওই জায়গা থেকে হলো এক্সপ্রেশন হয়ে গেছে।
এ ঘটনায় ভুল স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, বিষয়টি জানার পর থেকে অপারেশন থিয়েটার নতুন করে জীবাণুমুক্ত করার কাজ চলছে। এটা আমি খুব দুঃখজনকভাবে বলি যে কখনো কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ডাক্তার চায় না যে কোনো রোগী ভোগান্তিতে পড়ুক, আর এই ভোগান্তির ক্ষেত্রে আমরা রোগীদের সর্বোচ্চ সহায়তা করা দরকার, যেটা সেটা করে আসতেছি। ক্লিনিকের থেকে যে অপারেশন পরে যে সংক্রমিত হয় স্কিনে, যেটা ক্ষতস্থান থেকেই হয়, সেটার জন্য ক্লিনিক কর্তৃপক্ষ অবশ্যই দায় এড়াতে পারে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আমরা এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জন মহোদয় তাকে অবহিত করেছি স্যারকে, এবং স্যারের পরামর্শক্রমে এবং এই প্রক্রিয়ায় রোগী আসা যদি অব্যাহত থাকে তাহলে আমরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে কার্যকর ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জারিন অর্নি, যমুনা নিউজ। আখাউড়া সীমান্তবর্তী প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি নামছে। বাড়ি ঘর থেকে পানি নামলেও এখনও তলিয়ে আছে অনেক ফসলি জমি। উপজেলার 3টি ইউনিয়নের রোপা আমন সবজি আবাদের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সীমান্তবর্তী বাসিন্দারা বলছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ায় ঢলের পানিতে আকস্মিক এই প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়। বৃষ্টি হলে ফের জলাবদ্ধতার আশঙ্কা করছেন তারা। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইউএনও। পানিবন্দী পরিবারগুলোর জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। ওনার জ্বালা নাই যে ফিরে লাগামো, জমিন চলে গেছে আজকে 2-3 দিন হয়েছে। ফসলীয় জমি নষ্ট হইতেছে, খালে দেওয়া পানিটা নিষ্কাশনের খুব সমস্যা। পানি যদি না কমে 2 দিনের ভিতরে আমাদের ক্ষেতগুলো সব কিছু নষ্ট হয়ে যাবে। জনস্বাস্থ্য এবং প্রাণী সম্পদ, মৎস্য, কৃষি সবাই তৎপর আছে, এবং বিশেষ করে ত্রাণ ও দুর্যোগের যেই দপ্তর আছে সেই দপ্তর থেকে আমরা প্রতিনিয়ত এটা মনিটরিং করছি। এবার আন্তর্জাতিক সংবাদ থাকছে। দখলকৃত পশ্চিম তীর জুড়ে অব্যাহত ইসরায়েলি বাহিনীর হামলা, ধরপাকড় ও উচ্ছেদ অভিযান। ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়েফার তথ্য অনুযায়ী সোমবার নাবলুসের একাধিক শহরে জোরালো অভিযান চালায় আইডিএফ। সালিম, সায়ের, হেব্রন সহ আরও কয়েকটি শহরেও হয়েছে ধরপাকড়। আটক করা হয়েছে অনেক ফিলিস্তিনিকে। কিছু এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে সেনারা। সেনাদের সাথে পাল্লা দিয়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদাররা। ফিলিস্তিনিদের বাড়িঘরে লুটপাট, শারীরিক নির্যাতন সহ নানা ধরনের নাশকতা চালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ড্রি বার্নহাম। দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈদেশিক সফরে সোমবার কিয়েভে জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন বার্নহাম। ইউক্রেনের 35তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রতি যুক্তরাজ্যের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন তিনি। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভকে সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল তৈরির ব্লুপ্রিন্টও হস্তান্তর করেন। মস্কোর হুমকি সত্ত্বেও রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দেন বার্নহাম। রাশিয়ার বিরুদ্ধে 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের প্রতি অবিচল সমর্থনের জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান জেলেনস্কি। এবার ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্য। পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 13,000 হেক্টর এলাকা। ক্ষতিগ্রস্ত রেনো শহরের উত্তরাঞ্চলে গত শনিবার থেকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দাবানল। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 42,000 বাসিন্দাকে। যে কোনো সময় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয় আরও 45,000 মানুষকে। আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য। হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি ও রাসায়নিক। ভয়াবহ এই বিপর্যয়ে আহত হয়েছে 3 ফায়ার সার্ভিস কর্মী সহ 6 জন। আগুন লাগার পেছনে কোনো মানুষের হাত থাকার অভিযোগ উঠেছে, চলছে তদন্ত। দর্শক, এই ছিল যমুনা নিউজ।